শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। চরিত্র ও ঘটনাবিন্যাস শুধুমাত্র শিল্প সৃষ্টির কারণেই নির্মিত। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। FM রেইনবো কোনোভাবেই এটি সমর্থন করে না। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন জল ছবি। লিখেছেন কল্লোল লাহিড়ী। চলচ্চিত্র বিষয়ে অধ্যাপনা, তথ্যচিত্র নির্মাণ, ফিল্ম, টেলিভিশন ধারাবাহিক ও ওয়েব সিরিজের চিত্রনাট্য রচনা এবং তার ফাঁকে ফাঁকে নিজের ব্লগে নানা স্বাদের লেখালেখি। বহুমুখী প্রতিভার একজন মানুষ কল্লোল লাহিড়ী। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাস গোড়া নকশাল, ইন্দুবালা ভাতের হোটেল, 1990 আ লাভ স্টোরি ইত্যাদি। লেখক গোড়া নকশাল এবং ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাস দুটির জন্য 2021 সালে ভূমধ্যসাগর পত্রিকার শ্রীমতী সাধনা সেন সম্মানে সম্মানিত হয়েছেন। আজকের গল্প জল ছবি, লেখা কল্লোল লাহিড়ী। গল্পের কথক রাজীব, সূত্রধার সৌমি, সাগ্নিকের চরিত্রে অরিজিৎ, অন্যান্য ভূমিকায় বাসু, দেবারতী, উজ্জ্বল, গোপা, অর্ণব, ইন্দ্রাণী, শ্রেয়া ও রিয়া। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস, কল্লোল লাহিড়ীর লেখা জল ছবি। দূরে কোথাও একটা ট্রেন চলে যাচ্ছে। তুই কি শুনতে পাচ্ছিস অঙ্কিতা? না, শুনতে পাচ্ছি না। তোকেও দেখতে পাচ্ছি না সাগ্নিক। এখানে চারিদিকে এত অন্ধকার, নিস্তব্ধতা। আমি দূরে, আমি অনেকটা দূরে। হয়তো একটা স্বপ্নের কাছাকাছি রে। আমিও সেই স্বপ্নটা দেখতে চাই সাগ্নিক, তোকে ছুঁতে চাই। সেই ঠিক আগের মতো, আমাদের কলেজ, ফেলে আসা ক্যান্টিন, তুই সেই ফুটবল খেলার মাঠ, ঘামে ভিজে সপসপে তুই, ভেজা ঘাসের গন্ধ। আমি পেতে চাই, সবটা ফিরে পেতে চাই, ঠিক আবার আগের মতো। না রে, সেটা এখন আর সম্ভব নয় অঙ্কিতা। তুই পারবি না। এই স্বপ্নটা এখন এই মুহূর্ত থেকে শুধু আমার। যতক্ষণ না শরীর থেকে শেষ নিঃশ্বাস বের হয় কিংবা লাস্ট ব্রেথ। আমি একটা অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পেলাম সাগ্নিক, যেন মাঝরাত ছিটে ছুটে যাচ্ছে রাস্তা দিয়ে। ওর খুব যেন তারা, বাঁচার কিংবা মরার। তুই ঠিক আছিস তো? আমি জলের শব্দ শুনতে পাচ্ছি অঙ্কিতা। জলের গভীর গহন জল চারদিক থেকে যেন ঘিরে ধরছে আমাকে। আমি ডুবে যাচ্ছি একটা স্বপ্নে, যে স্বপ্নের কোনো আদি নেই, কোনো অন্ত নেই, শুধু একটা গভীর ঘুমের মধ্যে তলিয়ে যাওয়া ছাড়া। শিবদাসের মৃতদেহ ভেসে উঠেছিল সবুজ রঙের কচুপানার পাশে। তার ফুলে ওঠা হাঁসহাস্যে সাদা পা দুটো ঘাটের ধারে থেকেছিল। হালকা হাওয়ার জলের তরঙ্গে দুলে দুলে উঠছিল দেহটা। মাছরাঙা টুক করে জলে ডুব দিয়ে ধরছিল ছোট ছোট কেঁদো মাছ, আর চোখে দেখছিল পুকুর পাড়ে প্রচুর লোকের জমাট বাঁধা ভিড়। সেই ভিড়ে শিবদাসের মায়ের আছাড়ি পিছাড়ি কান্নার শব্দ ভেসে আসছিল। ওরে শিবদাস, ফিরে আয় বাবা, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। শিবদাস রে, আমাকে ছেড়ে কোথায় গেলি বাবা?
এই কি সর্বনাশ হলো আমার। কান্নার গোঙানির শব্দে পুকুরের জলের গভীরে স্যাঁতস্যাঁতে শ্যাওলার আস্তরণে ঢুকে পড়ছিল গেঁড়ি গুগলি, ছোট ছোট মাছগুলো। মাঝে মাঝে পুকুরের ওপরের জল সূর্যের আলোতে গরম হয়ে বাষ্পাকারে উড়ে যাওয়ার সময় নিচের জল উঠে আসছিল উপরে। প্রাকৃতিক এইসব ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া পুকুর ছিল নিশ্চল। মাঝে মাঝে সেই নিশ্চলতার তপভঙ্গ করছিল দেহাতি ব্যাঙাচিগুলো। তারা উঠে আসছিল শিবদাসের জল থই থই বুকে, মুখে, তার চেয়ে থাকা চোখের কোটরে। আদিম বন্যতায় তারা ঘিরে ধরছিল কবেকার একটা মৃতদেহকে, হেরে যাওয়া, ফেলে আসা, পরিত্যক্ত একটা সময়কে। কতবার যে এই স্বপ্নটা দেখেছে সাগ্নিক এখন ঠিক আর মনে করতে পারে না। ডান হাত তুলতে গিয়ে দেখে স্যালাইনের ভারে হাত তোলা দেয়। পাশে বসা আয়ার তখন মাঝরাত, ঢুলতে ঢুলতে সামনের দিকে ঝুঁকে পড়েছে। চেয়ার থেকে গড়িয়ে পড়লে নির্ঘাত স্পাইনাল কর্ডটা ভাঙবে। সারাক্ষণ শোয়ার ধকল সামলানোর জন্যে এখন উঠে বসতে ইচ্ছে করছে। আস্তে আস্তে পিঠের সাড় যত ফিরছে ততই যন্ত্রণাটা বাড়ছে। মনে হয় উঠে বসতে পারলে সুস্থ বোধ হবে। কপালের ঘামটাও মোছা দরকার, কিন্তু দু হাত পাথরের মতো অসাড়। নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে। মাথার চুলগুলো ছোট ছোট করে ছাঁটা, কারণ খাবলা খাবলা চুল উঠে আসছিল হাতে। থুতনিতে ব্যান্ডেজ। কিভাবে যে কি করবে বুঝে উঠতে পারছে না সাগ্নিক। এদিকে প্রচণ্ড প্রস্রাব পেয়েছে। গলা খুসখুস করাতে কাশির দমক এলেও কাশতে পারল না। চোয়ালে খুব ব্যথা। পোঁপো সাইরেন বাজিয়ে একটা অ্যাম্বুলেন্স ঢুকল। লোকজনের কথাবার্তা, হাঁটা চলা শোনা যাচ্ছে নিচে। কিছুক্ষণের জন্যে রাতের নার্সিংহোম যেন সচল হল। তবুও আয়ার ঘুম ভাঙল না। গতকাল কোনো হুঁশ ছিল না সাগ্নিকের, তাই বুঝতে পারেনি কিছুই। এই নার্সিংহোমে সে আসে না। এবারেই কেন যে মা ভর্তি করল বুঝতে পারছে না। আয়া না উঠলে জল খাওয়াও হবে না, আর প্রস্রাব হয়তো বিছানাতেই হয়ে যাবে। সেটা বড় ঘেন্নার, সেটা বড় কষ্টের। প্রথমবার মাঠে অজ্ঞান হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে রাতের বিছানায় যখন চাঁদের আলোর ছড়াছড়ি, তখন সাগ্নিক অজান্তেই বিছানা জুড়ে প্রস্রাব করে ফেলেছিল। কি পরিতৃপ্ত লাগছিল সেদিন নিজেকে। মা রাতে খাবার দিতে এসে দেখেছিলেন বিছানায় ছোপ ছোপ লাল লাল দাগ, ইউরিনের সঙ্গে ব্লাড। সেদিন রাতে সেই প্রথম নার্সিংহোমে পাঠানো হয়েছিল সাগ্নিককে। ভোরে শিবদাসের স্বপ্ন যত দূর মনে পড়ে, সেদিন আয়া ছিল না, ছিল একজন ওয়ার্ড বয়। নাম শুভঙ্কর। মুখটা মিষ্টি, হাসলে ছোট মাসির মতো গালে টোল পড়ে। ওকে দেখলেই হসপিটালের ফ্যাকাশে সাদা দেওয়ালের ঘরটা যেন রামধনু জার্সি পরত গায়ে। মনে হতো বিশাল স্টেডিয়ামে নরম কচি ঘাসের ওপর পা রাখল সাগ্নিক। শুঁকে নিল ভিজে ঘাসের গন্ধ। একটু পরেই রেফারির হুইসেল। গম গম করা স্টেডিয়ামে স্বপ্নের একটা প্ল্যান্টিক কিক। গোল! তোমার মনে আছে শুভঙ্কর, সকালে ঘুম থেকে ওঠার পর আমার চোখ দুটো জড়িয়ে যেত পিছুটিতে, মুখটা ফুলে উঠত বিকট, আর ওই নাম না জানা পাখিটা জানলার ধারে আতা গাছটার ডালে বসে ডাকত। যন্ত্রণায় কুঁকড়ে যেত আমার শরীর। মনে পড়ছে সেই সেই ভেজা গরম তোয়ালে দিয়ে মুখ পরিষ্কার করে দিতে তুমি।
সাদা গরম তোয়ালের ওম পেতে পেতে ছোটবেলায় মায়ের বুকে মুখ গুঁজে থাকার আনন্দ পেতাম যেন। সেবার তো একটু বেশি রকমের বাড়াবাড়ি হয়েছিল। কেমো না নেই মাথার চুল সব খাবলা খাবলা উঠে আসছিল হাতে। একটু সুস্থ হলে চুলগুলো ছোট ছোট করে ছেঁটে দিয়েছিলে তুমি, আর তখনই কপালের বাঁদিকের কালো রঙের দাগটা ধরা পড়ে। এখন যে দেখছো থুতনির নিচে ব্যান্ডেজ, সেটা তো মোটে কয়েকদিনের। ডাক্তার বলেছেন ক্রমেই থুতনিতে স্প্রেড করছে ইনফেকশনটা, মুখের ভেতরেও। আমার সামনে কোনো কিছু আলোচনা হয় না, তবু আমি কেমন যেন সব কিছু জেনে যাই। কেউ ধরতেই পারে না, এমনকি মাও নয়। তবু আমি যেন পড়তে পারি মাকে সবটা। বিছানার পাশে এসে বসলেই, আমার মুখের দিকে তাকালেই যেন একের পর এক ছবিগুলো ফ্ল্যাশব্যাকের মতো ভেসে ওঠে। আজ সকালে হসপিটালে আসার আগে কতটা কেঁদেছে, কতবার ছোটাছুটি করেছে ডাক্তারদের কাছে, বাবাকে কতবার ফোন করলো, সবকিছু। আরো কত কি। কাছে থাকে না তো বাবা, অনেকটা দূরে। হেলে দিলে ঘুরে বেড়ানো কাজ, দেশের বাইরেও যেতে হয় কতবার। তবুও যখন তখন চলে আসে, জানো, যখন তখন চলে আসে। আর এসেই এমন একটা হই হুল্লোড় শুরু করে দেয় যেন কিছুই হয়নি আমার। কি করছিস ভাবি? আমার মুখ ভেটকে বসে আছিস কেন? খেলার জার্নালগুলো উল্টাচ্ছিলাম বাবা। এবারের ওয়ার্ল্ড কাপটা যদি দেখতে পেতাম। হালওয়াত পারবি, 100 বার পারবি। তোর ঘরে একটা জায়ান্ট স্ক্রিন বসিয়ে দেবো, আর দুদিকে টাঙানো থাকবে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফ্ল্যাগ। গো হারাবো তোকে আর তোর মাকে। ব্রাজিলের কাছে টিকতেই পারবি না তোরা, বেট রইল। সত্যি বলছো? সত্যি আমি ম্যাচটা দেখতে পারবো বাবা? আর যদি বেঁচে না থাকি? শোন, আমাদের ফ্যামিলির গড় আয়ু 80। তোর দাদুর ছিল, তার দাদুর ছিল, আমারও হবে তাই। আর তুই তো 100 কোটা পূরণ করবি রে। পেনাল্টি কি দিতে হবে না? টসে যে আমরাই সবসময় জিতবো সেটা তো নাও হতে পারে বাবা। লাল কার্ড দেখে হয়তো অনেক আগেই মাঠের বাইরে চলে গেলাম। রাবিশ চিন্তা ভাবনাগুলো মাথা থেকে বের কর। ভালো লাগছে না আর এখানে থাকতে। এখানে কেন থাকবি ভাবি? এই তো জাস্ট কয়েকদিন পরেই তোকে ডিসচার্জ করে দেবে। নিয়ে যাবো তোকে বাড়ি, তারপর দেখিস কি হয়। আমি দেখছিলাম জানো শুভঙ্কর, আমি দেখছিলাম আমার বাবাকে। মনে হচ্ছিল অনেকটা দূর থেকে দেখছি, টুকরো টুকরো করে, ভেঙে ভেঙে। আমার সেই ছোট্টবেলার বাবা, আমার বড়বেলার বাবা, আমার কষ্টে থাকা বাবা, আমার সেই প্রাণোচ্ছল বাবা কিছুটা হারিয়ে যাওয়াও কি? ওই যে টেবিলের ওপরে কাঁচের বয়ামে রাখা জেলফিশটা, ওটা বাবা এনে দিয়েছে সিঙ্গাপুর থেকে। কেউ যেন বাবাকে বলেছে যে জেলিফিশ হিল করে নেয় অসুখ, শুষে নেয় সমস্ত নেগেটিভিটি। কার কাছে শুনেছে কে জানে? সমুদ্রের তলার জীব তো। আচ্ছা, ও কি সমুদ্রের স্বপ্ন দেখে শুভঙ্কর? মাসখানেক হলো আমি যেখানে যাই সেখানেই নিয়ে যাই জেলিফিশটাকে। সারাদিন কাছের বয়ামের একদিকে চুপ করে বসে থাকেও, রাতে ঘুরে বেড়ায় বয়ামের আনাচে কানাচে এদিক ওদিকে। আমারই মতো ঘুম আসে না বোধহয় ওর। আচ্ছা আচ্ছা, জেলিফিশটাকে শিবদাসকে দেখতে পায় শুভঙ্কর? পাশের কেবিনে হয়তো কোনো নতুন রোগী এসেছে। একটু হাঁটা চলা, কথাবার্তা, সিঁড়িতে পায়ের শব্দ, দরজা খোলার আওয়াজ, এসবই শুনতে পাওয়া যাচ্ছে। আস্তে করে ঘাড় ঘুরিয়ে শাকনিক দেখল আয়া উঠে পড়েছে। শাকনিকের মুখের কাছে মুখ নিয়ে এসে কিছু দেখার, বোঝার চেষ্টা করছে। বৃদ্ধার মুখে বয়সের ছাপ, হয়তো হাই প্রেশারের রোগী। একটা গল্প তৈরি করে নিল শাকনিক মনে মনে। এটা তার অভ্যাস। দীর্ঘ রোগ ভোগের শরীরে এটা তার আনন্দের পরিসর। বৃদ্ধার গরম নিঃশ্বাস তার ঠোঁটের ওপরে পড়ছে, তার কপালে জমেছে অল্প অল্প ঘাম। বাড়িতে 3 ছেলের সংসারে একমাত্র রোজগেরে মা,
আয়া বা নার্সের প্রাথমিক ট্রেনিং নিতে হয়নি কোনো দিন। বছর 40 হয়ে গেল এই লাইনে, অবসর বলে তো কিছু নেই। তবু এখন কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু টাকা না নিয়ে গেলে খেতে পাবে না। 28 বছর বয়সে যখন বিধবা হয়েছিল, তখন বড়টার বয়স 4, মেজোটার 3 আর ছোটটার 1.5। 3 ছেলেকে বড় করার ঝক্কি একা সামলাতে হয়েছে। ছেলেরা বড় হলেও দুঃখ ঘোচেনি বৃদ্ধার। বড় মেজর আলাদা সংসার, ছোটটার সঙ্গে থাকতেন, কিন্তু বেশ কয়েক বছর হলো তার পাত্তা নেই। পাড়ার লোকেরা বলে ছেলের নাকি সঙ্গদোষ ছিল। ভালো ফুটবল খেলতো ছেলেটা, বেঁচে আছে না মরে গেছে তা এখন আর কেউ বলতে পারে না। শাগনিক কথা বলতে যাবে, আর ঠিক সেই সময় ঘরের লাইট জ্বলে ওঠে। বৃদ্ধা ফ্লাস্ক থেকে জল ঢালছেন, আবার সেই গরম জল। কতদিন ঠান্ডা জল খায়নি শাগনিক। শুধু শিবদাসকে যখন দেখতে পায়, পুকুরের ঠান্ডা হাওয়া যেন তার মুখে এসে লাগে। পুকুর পাড়ে যে মহিলা অঝরে কাঁদছে, তার মুখ দেখার চেষ্টা করে, কিন্তু এত ভিড় শাগনিক এগোতে পারে না। গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশানো হয়, তারপর চামচে করে শাগনিককে খাওয়ান মহিলা। তোয়ালে দিয়ে মুখ মুছিয়ে দেন। কপালের ঘামও। ড্রয়ার থেকে থার্মোমিটার বার করে কি যেন ভাবেন। শাগনিকের কপালে হাত দেন, থার্মোমিটার ঢুকিয়ে রাখেন। খাটের তলায় নিচু হয়ে দেখেন ক্যাথিটারে প্রস্রাব জমা হয়ে আছে। না, কোনো ব্লাড নেই বলেই মনে হলো। ক্রিটিক্যাল পেশেন্ট, অনেক কিছু নজরে রাখতে হয়। ইদানিং কথা বন্ধ হয়ে গেছে, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, কিংবা বেশিরভাগ সময় ওভারডোজ মরফিনে থাকে আচ্ছন্ন। সব দেখে শুনে তিনি চেয়ারে গিয়ে বসলেন। শাগনিক নড়াচড়া করতেই চেয়ার সামনে এনে মাথায় হাত বোলাতে লাগলেন। ছেলেটার ছটফটানি সামান্য কমল। শাগনিকের কেমন যেন শীত শীত করতে লাগল। পায়ের ওপর চাদরখানা টেনে দিয়ে অঙ্কিতা বলল, এত গরমেও তো শীত। এক্সকারশনের ছবিগুলো এনেছি, আজ সকালে রূপসা এসে দিয়ে গেল। যা এনজয় করেছি না, খুব মিস করতাম তোকে। দেখ দেখ, এইভাবে প্রিন্ট করানোর কথা আজকাল তো কেউ ভাবতেই পারে না। ছবিগুলো এগিয়ে দেয় অঙ্কিতা। মনে হচ্ছে না ইটস রিয়েল টাচ অফ লাইট? তো সেই মেঘ ছেঁড়া আলো, সান্দাক ফুটে তোলা। এই দেখ, এইটা দেখ, রূপস আর আমি। কি ভীষণ সুইট লাগছে না রূপসকে? কি হলো, দেখবি না ফটোগুলো? বেশ শীত করছিল শাগনিকের। রোদের দিকে সরে যাচ্ছিল একটু একটু করে। কয়েকদিন হলো তার জ্বর হচ্ছে। কয়েকজন ডাক্তার দেখেছেন, কিন্তু কেউ কিছুই ধরতে পারছেন না। কলেজ থেকে বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। অঙ্কিতার এখন নতুন বন্ধু রূপস ঘোষ, 1 বছরের জুনিয়র। ভালো ডিবেট করে। জয় গোস্বামীর বেশ কয়েকটা কবিতা মুখস্থ। রূপস কথায় বাজিমাত করতে পারে, দেখতে ভালো, কিন্তু হাসলে গালে টোল পড়ে না। কলেজের ম্যাগাজিনে নিজের লেখা নিয়ে কথা বলতে এসেছিল প্রথম দিন। শাগনিক তখন খেলে ফিরছিল মাঠ থেকে। সন্ধে নামছিল দিগন্ত জুড়ে। একটা ছেলের শরীরে ঘামের সাথে লেপ্টে ছিল কাদা, মাটি আর ভেজা ঘাসের গন্ধ। এক অদ্ভুত নেশায় আর ছন্দে হাঁটছিল শাগনিক। সামনে বিরাট টুর্নামেন্ট, কত চিন্তা তার মাথায়। শাগনিক দা, থমকে দাঁড়িয়েছিল শাগনিক। ঘুরে তাকিয়েছিল রোগা পাতলা ছিপছিপে জিন্স আর পাঞ্জাবি পরা একটা ছেলের দিকে। আমি রূপস, তোমার ফ্যান। কি ভালো খেলো তুমি। ফার্স্ট ইয়ার? ইয়েস। নাম লিখেছিস টিমে? না না, আমি খেলতে খেলতে বিশেষ পারি না। ও। চলতে শুরু করে আবার শাগনিক। পাশে রূপস। দামি পারফিউম ইউজ করে ছেলেটা। সেটার গন্ধ আস্তে আস্তে ঢাকা দিয়ে যাচ্ছে মাটিকে, ঘাসকে, কবেকার এক বিকেলকে। একটা দরকার ছিল তোমার সাথে।
হ্যাঁ বল না। আসলে একটা হেল্প লাগবে। এই যে শোন, লিস্টের বাইরে আমাদের কলেজে কিন্তু কোনো অ্যাডমিশন হয় না, ঠিক আছে? সে ব্যাপারে কলেজ যেমন স্ট্রিক্ট, ইউনিয়নও। বোঝা গেছে? না না, আমি ভর্তি টর্তি নিয়ে কিছু বলতে আসিনি, কারোর জন্য তদবিরও না। ম্যাগাজিনের জন্য একটা লেখা জমা দিয়েছিলাম, কিন্তু ওরা না ওটা ফেরত দিয়ে দিয়েছে। তাহলে সিলেক্ট হয়নি নিশ্চয়ই। না, ভালো লেগেছে ওদের, খুবই ভালো, মানে প্রশংসা করলো। যা, তাহলে আবার প্রবলেমটা কি? লাস্ট ডেটের পরে নাকি লেখা জমা নেওয়া যায় না। আমার দিতে অনেক দেরি হয়ে গেছে তো, খুব কড়া নিয়ম। তাহলে সেটা ভাঙতে চাইছো কেন শুনি? কারণ আমি তোমার ফ্যান, মানে খেলা দেখি তোমার হাঁ করে, যে কোনোদিন ফুটবলে লাথি মারেনি। ও বাবা, তাহলে তো তোর আরোই লেখা চাপা উচিত নয়, তুই তো ম্যানিপুলেট করছিস। নিজের লেখার জন্য সেটা করলে কি অপরাধ? আমার ফাঁসি যাবে। ছিনে যুগের মতো লেগে আছে ছেলেটা, ভালো লাগছে না শাগনিকের। বিরক্তের সঙ্গেই বলে, দেখ ভাই, ম্যাগাজিন টিমে আমি নেই, ওটা অঙ্কিতা দেখে। জানি, যদি তুমি একবার বলে দাও তাহলে হয়তো ওরা আমার লেখাটা নেবে। কি লিখেছিস, কি গল্প নাকি? না না, গল্প টল্প আমার আসে না, কবিতা। ভাসিয়ে নিয়ে যাবে তোমাকে, প্রেমকে, এই সন্ধেটাকে। কথা বাড়ায়নি আর শাগনিক। বাচাল মনে হয়েছিল ছেলেটাকে, তাও এই বয়সে লেখে, নিজের মতো করে বাঁচে, ভাবে, এটাই বা কম কিসে। পাঠিয়েছিল রূপসকে অঙ্কিতার কাছে। সাহিত্য, কবিতা, সিনেমা, ওইদিকে আগ্রহ বেশি অঙ্কিতার। কলেজ ম্যাগাজিনের দায়িত্বেও আছে। সাবধানবাণীও দিয়েছিল তার সাথে, শোনা যাচাই করে তবেই গলায় পড়িস ভাই। সে ভাষা বোঝার ক্ষমতা হয়নি তখনও অঙ্কিতার। নকল শোনায় মজেছিল সে। শাগনিকের আবার ওসব নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। কলেজের টুর্নামেন্ট সামনে, খেলতে হবে তাকে, ট্রফিটা এবার কলেজে তোলা চাই, সেই সব চিন্তাই ঘুরপাক খাচ্ছিল অন্তত সেই সময়। কিন্তু দিন যত এগোতে থাকলো, খেলাতে সে মন দিতে পারল না কিছুতেই। কারণ সে মনে মনে ঠিক বুঝতে পারছিল রূপসকে সহ্য করতে পারছে না নিজেই। এদিকে অঙ্কিতার ফেসবুকের ওয়াল ভর্তি হয়ে যাচ্ছে রূপস আর অঙ্কিতার ছবিতে, কবিতায়। রাজনীতিটা অতটা ভালো না বুঝলেও প্রচুর বিদেশি ছবি দেখে রূপস, আর বিদেশি ছবির নাম বলে তাক লাগিয়ে দেয় অঙ্কিতাকে। আজ নন্দন, কাল ম্যাক্স মুলার, পরশুদিন গোর্কি সদন, টই টই করে তারা। ক্রমশ দূরে সরে যাচ্ছে দুটো মানুষ। ছটফট করতে থাকে শাগনিক নিজের মধ্যে। এদিকে টুর্নামেন্ট এসে পড়ে। ব্যাকে খেলে শাগনিক, খেলাতে তার বেশ নাম ডাক। খেলতে গিয়েই অঙ্কিতার সাথে তার প্রথম আলাপ। খেলার পর অঙ্কিতা সরাসরি প্রপোজ করেছিল। শাগনিক কোনোদিন ভাবতেও পারেনি অপরিচিত জলজ্যান্ত একটা মেয়ে খেলার পরে এসে জড়িয়ে ধরবে। কিভাবে হ্যাঁ বলবে বুঝতে না পেরে মতি নন্দীর স্ট্রাইকারের প্রথম পাতায় লিখেছিল, দুজনে বন্ধু হলাম। তারপর দুটো মানুষ খুব কাছাকাছি এসেছে। পিকনিক সেরে অনেক রাতে বাড়ি ফেরা, অনেক অনেক কমিটমেন্ট। তারপর হঠাৎই অঙ্কিতার গলায় খালি রূপস আর রূপস। বল নিয়ে ছুটে আসছে বিপক্ষ দলের ছেলেটা, ঝাঁকড়া চুল, ঢ্যাঙা তাল গাছের মতো লম্বা। ব্যাক আগলাচ্ছে শাগনিক, ঝড়ের বেগে বল নিয়ে একের পর এক কাটিয়ে চলেছে সবাইকে। প্রশান্ত পারল না, ধনঞ্জয় এগিয়ে এলো, সেও পারল না। শাগনিক অবাক হয়ে দেখে কি জাদু ছেলেটার তড়িৎ চলনে, কি ছন্দ তার বল নিয়ে এগিয়ে আসা শরীরে। আর অপেক্ষা করতে পারে না শাগনিক, বলটা ছিনিয়ে নেয়, তরতরিয়ে এগিয়ে যেতে থাকে সেন্টারের দিকে। কিন্তু হঠাৎ একটা ধাক্কা, ভীষণ ধাক্কা। কিছু বুঝে ওঠার আগেই কোনো এক আধার গহ্বরে হারিয়ে যেতে থাকে শাগনিক। ফিকে হয়ে আসতে থাকে মাঠের আওয়াজ, ভিজে ঘাসের গন্ধ টেনে নিয়ে যায় তাকে পুকুর পাড়ে। কে কে ওখানে দাঁড়িয়ে? শিবদাস্তা? সত্যি তুমি? শিবদাস্তা তুমি? চিৎকার করে ডাকে শাগনিক, শিবদাস্তা!
একটা হাত শুধু কিছু আঁকড়ে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। তুমি কি সত্যি আমার খেলা দেখতে এসেছো শিবদাসদা? প্রশ্ন করে শাগনিক, কিন্তু কোনো উত্তর ভেসে আসে না। অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার। আস্তে আস্তে তলিয়ে যায় যেন একটা দেহ, গভীরে, জলের অনেক গভীরে, যেখান থেকে উঠে আসা যায় না, ফিরে আসে না মানুষ। কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরেছিল শাগনিকের। পাড়ার লোকেরা ধরাধরি করে বাড়ি দিয়ে এসেছিল তাকে। সেদিন অঙ্কিতা খেলা দেখতে আসেন, রূপসের কবিতা পাঠের আসরে গিয়েছিল। অনেক রাতে ফোন করেছিল অঙ্কিতা। উমা, তুমি পড়ে গেছো শুনলাম, প্রশান্ত বলল। খুব বেশি লাগেনি তো? শোনো না, আজকে দারুণ এনজয় করলাম। রূপসা কবিতা পড়লো না, সবাই অবাক। আর শোনো, কি শুনছো তো? জয় গোস্বামীর সঙ্গে আলাপ হলো, কি সুইট। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? কি হলো? হ্যালো, কথা বলছো না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছ না শাগনিক তুমি? শাগনিক ফোনটা নামিয়ে রেখেছিল পাশে। আচ্ছা আচ্ছা, তো চাঁদের আলো এলো কোত্থেকে? খাটটা ভিজে যাচ্ছে আস্তে আস্তে, খুব খুব শীত করছে আমার। গোলপোস্টের পাশে দাঁড়িয়ে কতদিন পরে অমনভাবে শিবদাসদা খেলা দেখছিল। এইসব ৭-৫ ভাবতে ভাবতে শাগনিক বেহুঁশ হয়ে পড়েছিল। রাতে ঘরে এসে মা আলো জ্বালালেন। বাবি, বাবি, বাবি। শাগনিক কোনো উত্তর দিল না। রক্ত পেচ্ছাপে ভেসে গিয়েছিল চাদরটা। সকালে যখন হুঁশ ফিরল, তখন কোমরে অসহ্য যন্ত্রণা। বিন্দু বিন্দু জল এলিয়ে পড়ছে স্যালাইনের নলে। চোখ মেলতেই শুভঙ্করকে দেখেছিল শাগনিক। কি অমলিন হাসি ছেলেটার, গালে টোল পড়ছিল। শাগনিকের হঠাৎ ভালো লেগে গেল সেই সকালটা। চারপাশের ফ্যাকাশে সাদা দেওয়াল, গায়ে তুলল রামধনু রঙের জার্সি। রেফারির হুইসেল শোনা গেল। আবার ভিজে ঘাসের গন্ধ এসে লাগল চোখে মুখে। কবেকার ঘুমিয়ে পড়া এক আখ্যানের গায়ে। বেড নাম্বার 9, শাগনিক বসুর বাড়ির লোক কেউ থাকলে প্লিজ রিসেপশনে যোগাযোগ করুন। বেড নাম্বার 9, শাগনিক বসুর বাড়ির লোক। অন্যান্য অনেক কিছুর সঙ্গে মাইকে বার 3 ঘোষণাটা বারবার যেন কানে এসে বিঁধছিল মণিমালার। তিনি জানেন 3 তলার 9 নম্বর কেবিনের পেশেন্টের অবস্থা ভালো নয়। ডাক্তার মুখার্জিকে রাতেই খবর দেওয়া হয়েছিল, উনি এসে দেখে গেছেন। শাগনিক বসু এখন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। মণিমালা সিঁড়ি ভেঙে উঠছিলেন। লিফট খারাপ, ভারী চেহারার মানুষ। ওপরে ওঠার কষ্ট পরতে পরতে বুঝতে পারছিলেন। 3 তলায় ইন্টেন্সিভ কেয়ারের সামনে যখন এলেন, তখন শরীরের সমস্ত রক্ত যেন জল হয়ে গেছে। বড় বড় নিঃশ্বাস পড়ছে। দম নেওয়ার জন্যে হাঁসফাঁস করছেন তিনি। সিঁড়ির মুখটাতে রাতের সেই বৃদ্ধা আয়া দাঁড়িয়ে। মণিমালার কথা বলতে অসুবিধে হচ্ছিল। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? বৃদ্ধা হাত ধরে নিলেন মণিমালার। সিঁড়ির শেষ ধাপটা উঠতে সাহায্য করলেন। রাতে, শেষ রাতে, হাত পা সব ঠান্ডা, নিঃশ্বাস নিতে কষ্ট। কি ঘাম গো তোমার ছেলের। দরজা ঠেলে এগিয়ে যান মণিমালা। কাঁচের দেয়ালের বাইরে তাকে দাঁড়িয়ে থাকতে হবে। অদূরে তার একটি মাত্র ছেলে মৃত্যুর সাথে লড়ছে। ডাক্তার মুখার্জিও আশ্বাস দিতে পারছেন না। মা, মণিমালা ফিরে তাকান।
সেই বৃদ্ধা আয়া। কাল কথা বলছিল খোকা। মণিমালা সরে আসেন বৃদ্ধার কাছে, ফিসফিস করে জানতে চান, বাবি বাবি কথা বলছিল? হ্যাঁ গো, বিড়বিড় করে কত কথা। ওর ওর জিভ ওর জিভটাতে কোনো সার নেই, কথা বলতে পারে না বাবি। আজ আজ প্রায় মাস 6 হয়ে গেল ও কথা বলতে পারে না। তোমার রাতে ঘুম হয়নি, তুমি বাড়ি যাও, তুমি রেস্ট নাও। আমি স্পষ্ট শুনেছি মা, শিবদাসের কথা বলছিল তোমার ছেলে। মণিমালা এবার একটু বিরক্ত। কে শিবদাস? তা আমি কি করে জানবো মা, তবে ওই নামে আমার একটা ছেলে ছিল, বহুদিন তার কোনো খোঁজ নেই। ভাইব্রেশনে থাকা মোবাইল বেজে ওঠে। মণিমালা রিসিভ করতে গিয়েও পারেন না, ফোনটা কেটে যায়। নার্স এসে মণিমালাকে ডাকেন। ম্যাডাম শুনছেন? ডক্টর সোম কথা বলতে চান, ওনার কেবিনে আছেন। কিন্তু কিন্তু এখানে একজন বয়স্ক অ্যাটেন্ডেন্স ছিলেন, তিনি কোথায় গেলেন? মণিমালা বৃদ্ধাকে খোঁজেন। উনি তো চলে গেছেন, কাল ছুটি, পরশুদিন আসবেন। আপনি কি জানেন উনি শুনেছেন ভাবি কথা বলছিল? তার মানে শাগনিকের ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই না সিস্টার? নার্স কোনো উত্তর না দিয়ে চলে যায়। একা একটা লম্বা করিডোরে দাঁড়িয়ে থাকেন মণিমালা। তার পা সরে না ডাক্তার সোমের কেবিনের দিকে যাওয়ার। আকাশে মেঘ করেছে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। গুমোট গরমের এই বিকেল বৃষ্টি শাগনিকের খুব প্রিয়। ছুটে চলে যায় চিলে কোঠার ঘরে। বৃষ্টির ছাঁট লাগছে খড়খড়ি জানলায়, মার তুলসী গাছের টবে, কন্টিদের বাড়ির টিয়া পাখির খাঁচায়। দূরে আলসের মাথায় একটা কাক মজা করে ভিজছে। এসব চেনা ছবি। এত আনন্দের মধ্যে এইসব দেখতে আসেনি শাগনিক। কানাই ওকে ডেকেছে, বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে মাঠের খেলা দারুণ জমবে। শাগনিক যেতে পারবে না বলে ইশারা করে, কানাই তাকে না নিয়ে যাবে না। বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে ভিজতে থাকে। কি মনে হয় শাগনিকের, ছুটে চলে আসে নিচে। জার্সি শর্টস পরে নেয়, বুট পরতে যাবে, বৃষ্টির দিকে তাকায়, পারে না। পেছনের দরজা দিয়ে কানাইয়ের কাছে চলে আসে চুপি চুপি। হই হই করে ভিজতে ভিজতে সবে 8 থেকে 9-এ ওঠা দুই বন্ধু মাঠের দিকে ছোটে। মাঠে তখন খেলা শুরু হয়ে গেছে। শিবদাসদা নিজেই খেলাচ্ছে। না না, রনিকে না, ওদিকে প্রশান্ত ফাঁকা। আরে এভাবে খেললে কোনোদিন শিখতে পারবি না তোরা। শাগনিক আর কানাই পেছনে এসে দাঁড়ায়। শিবদাস ওদের দুজনকে দুদিকের দলে ঢুকিয়ে দেয়। খেলা চলতে থাকে। বৃষ্টি, কাদা, জলে মাখামাখি হয়ে ছেলেগুলো খেলতে থাকে। শিবদাস চিৎকার করে, ওখানে ওভাবে নয় কানাই, ওভাবে ট্যাকেল করলে চলবে না। শাগনিক বলটা নিয়ে উঠতে থাক, রনিকে বাড়া। বৃষ্টি ধরে আসে, খেলাও শেষ হয়। কাদামাখা ছেলের দল পুকুরে স্নান করতে নামে। জলে নেমে ঝাঁপাঝাঁপি করে। শাগনিক দূরে দাঁড়িয়ে থাকে, পুকুরে নামে না। সারা গায়ে লেপ্টে থাকা কাদামাখা ছোট ছোট ঘাস। চোখ বন্ধ করে ভিজে ঘাসের গন্ধ শোঁকার চেষ্টা করে সে। শিবদাস পাশে এসে দাঁড়ায়। ঠিক এইভাবে খেললে একদিন তুই অনেক বড় হবি। সকালে প্র্যাকটিসে আসছিস না কেন? শাগনিকের কাঁধের ওপর হাত রাখে শিবদাস। শাগনিক কোনো কথা বলে না, জলের দিকে তাকিয়ে থাকে। খুব শীত করে তার, খুব শীত, কাঁপুনি লাগে। শিবদাসের হাত ধরতে চায়, কিন্তু কোথায় শিবদাসদা? পুকুরের চারিদিকে শুধু লোকের ভিড়। সেই ভিড় ঠেলে এগিয়ে এসে শাগনিক দেখে দুটো পা ঠেকে আছে পুকুরের ঘাটে। শিবদাসদার চোখ দুটো
খোলা। মণিমালা তন্ন তন্ন করে খুঁজে চলেছেন পুরনো প্রেসক্রিপশনটা। প্রথমবার সাগ্নিককে যখন দেখানো হয়েছিল তাও প্রায় বছর 5 আগের কথা। কে যেন দেখেছিলেন? মনে করার চেষ্টা করেন মণিমালা, কিছুতেই মনে পড়ে না। কাজের মেয়ে পুতুল দাঁড়িয়েছিল দরজার কাছে। কিছু খুঁজতেছেন দিদি? মণিমালা না তাকিয়েই উত্তর দেন, বাপির প্রেসক্রিপশন। পুতুল ঘরের মধ্যে ঢোকে। ও মা, সে তো আলমারিতে। মণিমালা অবাক হয়ে ফিরে ফিরে তাকান। তুই জানলি কি করে? পুতুল মেঝেতে বসে পড়ে। বারে, সেদিনই তো ফটো টটো তুলে নিয়ে এসে ওই আলমারিতে রাখলেন। এবার ধৈর্যের বাঁধ ভাঙে। সচরাচর যেটা তিনি করেন না, অপছন্দ করেন, সেটাই করলেন মণিমালা। চিৎকার করে বললেন, সেগুলো তো নতুন, আমি পুরনোটা খুঁজছি। কাজের সময় বিরক্ত করিস না তো পুতুল। নিচে গিয়ে দেখ গ্যাসে কি বসিয়েছিস, পোড়া গন্ধ বেরোচ্ছে। পোড়া ভাতের গন্ধে গোটা বাড়ি যখন মম করছে, তখন মণিমালা চিলে কোঠার ঘরে অনেক দিনের পুরনো কাঠের আলমারিটা খোলার চেষ্টা করছেন। একটু জোরে টান দিতেই দরজাটা খুলে গেল। হুড়মুড় করে পড়ল কাগজের বান্ডিল, ছেঁড়া খাম, কতকগুলো পুরনো ফাইল। সাগ্নিকের বাবার আলমারি, পরে সাগ্নিক ব্যবহার করত। দেরাজটা খুলতে পারছেন না, অনেক টানাটানি করেও না। পাশের তাকে রাখা ফাইলের দিকে নজর পড়ল। ফাইল খুলে বসলেন মণিমালা। কয়েকটি ছবি তার আর সাগ্নিকের বাবা সুবীর বাবুর। বহুদিন আগের লেখা চিঠি, সেসব তো এখন ইতিহাস। কিন্তু এগুলো এখানে এলো কি করে? মণিমালা খুঁজতে থাকলেন, যদি আরো কিছু পাওয়া যায়। ছেলের আলমারিতে তাদের বিগত প্রেমের চিঠি। এসব কি সাগ্নিক পড়েছে? কবে যে এত বড় হয়ে গেল ছেলেটা, ভাবেন মণিমালা। মনে হচ্ছে যেন এই তো সেদিনের কথা। হসপিটাল থেকে বাড়ি আনার সময় কি তুমুল বৃষ্টি। সারা রাত জেগেছিলেন ছেলে কোলে নিয়ে। হাতের কাছেই পেলেন বেশ পুরনো একটা অ্যালবাম, সাগ্নিকের ছোটবেলার বেশ কিছু ছবি। কানাইয়ের সঙ্গে সাগ্নিক, ওদের ফুটবল টিমের গ্রুপ ফটো। শিবুর সঙ্গে সাগ্নিক। শিবু ছেলেটা বাড়িতে খুব আসতো, বাবিদের কোচ। রেল লাইনের পাশের কলোনিতেও থাকতো। বাবি আর কানাইকে খুব ভালোবাসতো। ছেলেটা জলে ডুবে মারা যায়। কেউ বলে সুইসাইড, আর কেউ বলে খুন হয়েছিল শিবু। পুরো নামটা মনে করার চেষ্টা করেন, কিন্তু পারেন না। কানাইটাও নেই। বন্ধুদের মধ্যে ওরই সবচেয়ে বেশি যাতায়াত ছিল ওই বাড়িতে। কি একটা চাকরি পেয়ে মুম্বাইতে চলে গেছে। আজ সব ঠিক থাকলে বাবিরও তো চাকরি করার কথা, তাই না? কিংবা কিংবা অনেক বড় প্লেয়ার। কলিং বেলের শব্দ হয়, একবার নয়, পর পর দুবার। পুতুল এসে বলে চিঠি এসেছে, সই করে নিতে হবে। মণিমালা একটু অবাক হন। সই করে পিয়নের কাছ থেকে পান একটা বড় সড়ো খাম। ওপরে লেখা সাগ্নিকের নাম, ঠিকানা। কে পাঠিয়েছে বোঝা যাচ্ছে না। স্লিপে লেখা আসানসোল নামটা শুধু চোখে পড়ল। অন্য সময় হলে তিনি ছেলের জিনিস খুলতেন না, কিন্তু সাগ্নিক আজ বেঁচেও মৃত। তার বাহ্যিক জ্ঞান যেটুকু ছিল আজ সকালের পরে সেটাও আর নেই। এই বয়সে একমাত্র ছেলের মরা মুখ দেখতে হবে, শিউরে ওঠেন মণিমালা। সত্যি এইভাবে ভাবার সময় পাননি। গত 5 বছর তাকে শুধু হসপিটাল আর বাড়ি করতে হয়েছে, ছুটতে হয়েছে রাজ্যের বাইরেও। কেউ আশ্বাস দিতে পারেননি, তবুও বুক বেঁধেছিলেন। কি একটা মনের জোর তাকে এক ডাক্তারের চেম্বার থেকে আর এক ডাক্তারের চেম্বারে ছুটিয়ে নিয়ে বেড়াতো। ঘরে ফিরে আসেন মণিমালা, প্যাকেট খোলার চেষ্টা করেন। হাত দিয়ে না পেরে কাঁচির সাহায্য নেন। কাটতে গিয়ে
হুড়মুড়িয়ে পড়ে ভেতরের জিনিসপত্র। মেঝের চারদিকে ছড়িয়ে যায় অঙ্কিতা আর সাগনিকের ছবি, সাগনিকের লেখা বেশ কয়েকটা চিঠি, উপহার। মণিমালা সেগুলো তাড়াতাড়ি তুলে নেন, পাছে পুতুল দেখে ফেলে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। শেষ বিকেলের আলো ভালো লাগে অঙ্কিতার। রূপসের ভালো লাগে কিনা সেটা এখন আর বুঝতে পারে না। সারা দিন লেখালেখি, তারপর বন্ধুদের সাথে আড্ডা, রাত দুপুরে নেশায় টালমাটাল হয়ে বাড়ি ফেরা। গত 2 বছরে বিবাহিত জীবনে এর চেয়ে বিশেষ কিছু পরিবর্তন আসেনি তাদের। কবি হয়েও শেষ বিকেলের আলো কেন যে ভালো লাগে না রূপসের, সে কথা ভাবতে ভাবতে ছাদে এসে অঙ্কিতা দেখে সারা আকাশ লালে লাল। হঠাৎ গোধূলির সেই পরিবেশে দাঁড়িয়ে নিজেকে যেন অনেক দিন পর ফিরে পায় সে। তুই এখানে, আর আমি তোকে গোটা বাড়ি খুঁজে মরছি। অঙ্কিতা ফিরে দেখে সাগনিক। একটু দাঁড়া না। এগিয়ে আসে অঙ্কিতা। ভীষণ ব্যস্ত সাগনিক। না না, বুঝতে পারছিস না, এক্ষুনি আমার ক্লাবে যাওয়ার দরকার। আরও কাছে এসে দাঁড়ায় অঙ্কিতা। আর আমি ডাকছি, সেটা দরকারের নয়। শেষ বিকেলের আলো এসে পড়েছে অঙ্কিতার মুখে। সাগনিক তাকিয়ে থাকে। কি সুন্দর তুই রে। গোধূলির সেই আলোতে খুব কাছাকাছি দুজনে। এবার অঙ্কিতা লজ্জা পায়। সাগনিক আরও কাছে টেনে নিতে চায় তাকে। আর ঠিক সেই সময় অঙ্কিতা বুঝতে পারে জ্বরে গা পুড়ে যাচ্ছে সাগনিকের। জ্বর তোর? তাতে কি মানে, পাগল হলি নাকি? নিচে চল। না, যাবো না, ভালো লাগছে তোর সঙ্গে থাকতে। আজ আর তুই খেলতে যাস না, রাতে নেট প্র্যাকটিসের দরকার নেই। সাগনিক যা বলতে চায়নি, এতদিন মনে মনে যা রেখে দিয়েছিল, তা যেন হঠাৎই বলে ফেলে। আমাকে আমাকে ছেড়ে চলে যাবি না তো তুই? কি যাতা বকছিস? তোর সাথে আমি রূপসের বন্ধুত্বটা বুঝতে চাই। সাগনিক 2 হাতে তুলে ধরে অঙ্কিতার মুখ। ভালোবাসিস? ভালোবাসিস তুই রূপসকে? অঙ্কিতা চোখ সরিয়ে নেয়। পাগলামি করছিস, আমাদের নিচে যাওয়া উচিত। কেন কেন বল, আমার নিচে যাওয়া উচিত কেন বল? তোর শরীর খারাপ। চিন্তা করছিস নাকি আমাকে নিয়ে তুই? তোর মতো ছেলের সন্দেহ করা উচিত নয় সাগনিক। কি করবো তাহলে তুই বলে দে। সেটাও আমাকে বলে দিতে হবে? হ্যাঁ, তোকেই বলতে হবে, আর না হলে আমাকে বলতে দিতে হবে। বল, শুনছি। প্লিজ আমাকে ছেড়ে এক্সকারশনে যাস না তুই। এটা এমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। আমাকে যেতেই হবে সাগনিক, আমি না গেলে রূপসের যাওয়া হবে না। এই ট্যুরটা ওর দরকার। মা মারা যাওয়াতে বেচারা একা হয়ে পড়েছে। আর আমি অঙ্কিতা। অঙ্কিতা কোনো জবাব দিতে পারেনি। সাগনিক কি কিছু বলেছিল? মনে করার চেষ্টা করে, না, কিছু বলেনি। নিচে নেমে গিয়েছিল চুপচাপ। অঙ্কিতাও কি কষ্ট পায়নি তাতে? পেয়েছিল, কিন্তু অন্য এক বৃত্তে। তখন সে ছিল সংবৃত। রূপস তার শরীরে, মনে ভালো লাগায়, ভালোবাসায়, কথায়, বুদ্ধিতে। অঙ্কিতাকে নিয়ে গিয়েছিল সাগনিকের থেকে দূরে, বহু দূরে। এবার অঙ্কিতার কেমন শীত শীত করতে লাগল। এই অসময়ে শীত করার কারণটা ঠিক সে বুঝতে পারল না। ছাদ থেকে নিচে এলো সে। আজ সকালে শুধু রূপস চাইছে না বলেই সাগনিকের সব চিঠি, সব ছবি সে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি, সত্যিই পারেনি। রূপস বেরিয়ে যাবার পরে একসঙ্গে সব কিছু পোস্ট করে দিয়ে এসেছে। সাগনিকের যদি মনে নাও থাকে তাহলেও। আর বিশেষ কিছু ভাবেনি অঙ্কিতা। একটা সম্পর্ক সে যেমন নিজে হাতে শেষ করে আসতে পেরেছে, তেমন শেষ চিহ্নটুকু হারাতে কষ্ট হলেও তার বহিঃপ্রকাশ ঘটেনি। সেটা অনেক রাতে বাড়ি ফিরে বুঝতে পেরেছিল রূপস। না,
আসল ঘটনার সারবত্তা হয়তো কিছুই বুঝতে পারেনি, শুধু একটু অনুমান করতে পেরেছিল তার বউ জ্বরে বেহুঁশ। টালমাটাল পায়ে এগিয়ে গিয়েছিল চার্জ হতে থাকা ফোনের দিকে ডাক্তারকে খবর দেওয়ার জন্যে। আর অঙ্কিতা তখন জ্বরের ঘোরে খেলার মাঠে। এইমাত্র হারা খেলাটা যে ছেলেটা জিতিয়ে দিল, তার মুখের দিকে না তাকিয়ে সে পারছিল না। সরাসরি ছেলেটার সাথে কথা বলতে চলে গেল সে। আর ডাক্তারের কথা শুনে রূপস গেল ওষুধ আনতে। এইমাত্র জানতে পেরেছে সে বাবা হতে চলেছে। আজ তার আনন্দ একটু বেশি। মণিমালা শুয়েছিলেন। পুতুল ঘরের আলো জ্বালিয়ে সন্ধে দেখালো। পাশের বাড়িতে শাঁখ বাজছে। মণিমালা উঠে বসলেন। মাথা ধরেছে। ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিলেন। আজকাল আর এমনিতে ঘুম আসে না। কাল ভোর রাতে নার্সিংহোম থেকে ফোন আসতে শুরু করেছিল। আজ আর তেমন কিছুই করার নেই। যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। হ্যাঁ, শাগনিক আর থাকবে না। তারপর মণিমালার কি হবে? সে কথা ভাবতে ভালো লাগছে না এখন। আর ভেবে সত্যি কিছু করা যায় না। মানুষ কিছু করতে পারে না। অনেক সময় হাতের বাইরে থেকে যায় সব কিছু। বিছানার মাথার দিকের জানলাটা বন্ধ করে দিলেন। উত্তরের হাওয়াটা খুব একটা ভালো লাগছে না। আজ শাগনিকের বাবার কোনো ফোন আসেনি। হয়তো আসবেন আর কোনো দিন। যখন জেনে গেছেন তার একমাত্র ছেলের আর কোনোভাবেই বাঁচার চান্স নেই, তখন যোগাযোগ বা ফিরে আসার কোনো সুযোগ হয়তো নেবেন না। গত 2 বছরে সুবীরের সাথে দূরত্ব বেড়েছে। গত 2 বছরে সুবীরের ব্যবসা ছড়িয়েছে দেশে বিদেশে, আর মণিমালা হয়ে গিয়েছেন একা। 1 বছরের সেপারেশনে আছেন তারা। ছেলে জানেও না। লাল নীল রঙিন মাছেই সে খুশি। বাবার দেওয়া জেলিফিশটা সে সঙ্গে নিয়েই বেড়ায়। এখন অবশ্য জানলার কোণায়। মণিমালা নিয়ে এসেছেন। নার্সিংহোমের ভেন্টিলেশনে মৃতপ্রায় মানুষের কাছে তার আর কি মূল্য থাকতে পারে? পরশু থেকে মোবাইল চার্জ দেওয়া হয়নি। চার্জে বসালেন। পুতুল চা দিয়ে গেল। অনেক রাতে ঘুমের মধ্যে শিবদাস আর ফিরে এলো না। শাগনিকের ঘুম ভালো হওয়ারই কথা ছিল, কিন্তু তার পাশে তখন ডাক্তারদের ভিড়। প্রত্যেকেই একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছেন। প্রত্যেকের মুখ গম্ভীর। শাগনিক বুঝতে পারছে না এই মুহূর্তে করণীয় কি। তার সমস্ত দেহ ভার। এদিক ওদিক তাকিয়েও বৃদ্ধা আয়া বা জেলিফিশ কাউকেই দেখতে পেল না সে। শুধু বুঝতে পারল তার ঘর পরিবর্তন হয়েছে। আরও অনেক মেশিন জড়ো হয়েছে তার পাশে। এই ঘরের মানুষদের সে চেনে না। ঠিক সেই সময় আর কাউকে না, শুভঙ্করকে দেখতে ইচ্ছে করল খুব। ইচ্ছে করল ভিজে ঘাসের গন্ধ পেতে। ইচ্ছে করল এমন আরো অনেক কিছুর, যে ইচ্ছেগুলোর কোনো পরিণতি পেল না। ঠিক মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল মণিমালার। ঝড় উঠেছে। জানলার ভারী পাল্লাটা দড়াম দড়াম করে পড়ছে। এখন কটা বাজে বোঝার উপায় নেই। আর সত্যি বলতে কি, ইচ্ছেও নেই। মণিমালা পাশ ফিরে শুলেন, কিন্তু পাল্লার বিকট শব্দ আর তুমুল ঝড় মণিমালার বিষণ্ণ শরীরকে নিশ্চুপ থাকতে দিল না। আলো আধারের মধ্যে হাতড়াতে হাতড়াতে খুঁজে পেলেন বেড সুইচ। আলো জ্বলে উঠল ঘরে। খাট থেকে নামতে গিয়ে দেখলেন ঘরময় ছড়িয়ে ছিটিয়ে উড়ছে সকালের ডাকে আসা ছবিগুলো। কিছু উড়ছে, কিছু জলে ভিজে
সেঁটে আছে চৌকাঠের ধারে লাল মোম পালিশ মেঝেতে। ভিজছে শাগনিক, ভিজছে অঙ্কিতা, ভিজছে বিগত সময়ের হারিয়ে যাওয়া এক ভালোবাসা। আর ঠিক এই সবের মধ্যে ফোনটা বেজে উঠছে, বাজতে থাকছে অবিরাম অবিশ্রান্ত তার বেজে চলা। মণিমালা সেদিকে ভ্রুক্ষেপও করছেন না, এগিয়ে যাচ্ছেন উড়ন্ত ছবিগুলোর দিকে, আলগোছে হারিয়ে যাওয়ার সময়কে ধরতে। বৃষ্টির জলধারা লাগছে তার চোখে, মুখে, ক্লান্ত বিরামহীন শরীরে। আজ এই মুহূর্ত থেকে পুত্র শোকের অশৌচের যে ছোঁয়া লাগবে তার গায়ে, তার ছিটে ফোঁটাকেও ধারে ঘেঁষতে দিচ্ছে না মণিমালা, বরং তার ভারী শরীরটা নিয়ে বসে পড়ছেন মেঝেতে। যত্ন করে তুলে রাখছেন শাগনিককে, অঙ্কিতাকে, তাদের ভিজে যাওয়া জল ছবিকে। জানিস, আমি তোকে ছাড়া কোনোদিন বাঁচার কথা ভাবি না। ধুর, তুই যে কি বলিস না শাগনিক। সত্যি বলছি রে। না, আগে তিন সত্যি বল, আমার গা ছুঁয়ে বলতে হবে কিন্তু। সত্যি সত্যি সত্যি। এবার হলো তো? আর কোনোদিন যদি আমাদের একসাথে না থাকা হয়? তাতে কি হয়েছে, পৃথিবীটা তো থাকবে, আর আমাদের এই ভালোবাসা তার গল্প। শুনতে পাচ্ছিস অঙ্কিতা? বাইরে বৃষ্টি শুরু হয়েছে। শুন, একটু মন দিয়ে শুন। এবার নিশ্চয়ই তুই ভিজে ঘাসের গন্ধটাও পাবি। ওয়ান FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন জল ছবি। লিখেছেন কল্লোল লাহিড়ী, গল্পের কথক রাজীব, গল্পের সূত্রধার সৌমি, শাগনিকের চরিত্রে অরিজিৎ, অঙ্কিতা দেবারতী, শাগনিকের বাবা উজ্জ্বল, মণিমালা গোপা, রূপস অর্ণব, বৃদ্ধা ইন্দ্রাণী, নার্স শ্রেয়া, পুতুল রিয়া এবং শিবদাসের ভূমিকায় বাসু। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।